হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা একটু শাকসবজির এক্সপোর্ট নিয়ে কথা বলি। আমরা তো সবাই জানি যে বাংলাদেশ প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন করে এবং রপ্তানি করে, তাই না? কিন্তু গত বছরে যদি আমরা একটা হিসাব দেখি, গত বছর বাংলাদেশ প্রায় 37,30,000 মেট্রিক টন শাকসবজি উৎপাদন করে, যেটার এক্সপোর্ট হয় মাত্র 58,000 টন। তার মানে এই 58,000 টন কিন্তু 2%-এরও কম। তাহলে বাংলাদেশ এত শাকসবজি উৎপাদন করে কিন্তু এক্সপোর্ট এত কম করে কেন? শুধু তাই না, এই যে 58,000 টনের কথা বললাম, এই 58,000 টনের 40,000 টন কিন্তু শুধু ছিল আলু। তার মানে এত শাকসবজি আমরা উৎপাদন করি, কিন্তু এক্সপোর্টে যখন যাচ্ছে তখন কিন্তু আলু সবচাইতে বেশি এক্সপোর্ট হচ্ছে। তাহলে 40,000 টন গেল আলু, বাকি 16,000 টন গেল অন্যান্য শাকসবজি এবং 1,300 টন গেল ফ্রোজেন আইটেমস। এবং এই হিসাবটাই 2024 সালে ছিল 14,000 টন, যেখানে 8,000 থেকে 9,000 টন ছিল আলু। তাহলে বাংলাদেশ প্রতি বছর যত শাকসবজি উৎপাদন করুক, সবচাইতে বেশি এক্সপোর্ট হয় আলু এবং তারপরে অন্যান্য শাকসবজি। কিন্তু এই বিষয়টা কেন? বাংলাদেশ যদি এত উৎপাদন করে থাকে তাহলে এক্সপোর্ট এত কম হয় কেন? এক্সপোর্ট কম হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমটা হচ্ছে হিমাগার। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশে যে শাকসবজিগুলো উৎপাদন করা হয় এগুলো কিন্তু পচনশীল। তার মানে এগুলো আপনি 12 মাস ধরে উৎপাদন করতে পারবেন না। আর এই প্রোডাকশন গুলো যদি আপনার 12 মাস ধরে কনজিউম করতে হয়, তাহলে নিশ্চয়ই এই জিনিসগুলো আপনার কোল্ড স্টোরেজে রাখতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। কিন্তু বাংলাদেশে বছরের শুরুতেই মোটামুটি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই যতগুলো কোল্ড স্টোরেজ আছে এগুলো কিন্তু 80% আলু দিয়ে ভরা থাকে। যেমন গত বছর বাংলাদেশে আলুর প্রোডাকশন ছিল 1,15,00,000 টন, যেখানে ডিমান্ড ছিল মাত্র 90 লক্ষ টন। এই জন্য প্রোডাকশন যখন চাহিদা অথবা ডিমান্ড থেকে বেশি হয় তখন জিনিসের বাজারের দাম কমে যায়। এবং আলুর দাম কিন্তু গত বছর অনেক কম ছিল, অনেক কৃষক মানে রাস্তায় নেমে গেছে। অনেকে যারা ভাবেন লোন করে জমি চাষ করে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এবং এই বছরের সিনারিও কিন্তু খুব একটা ডিফারেন্ট না, এই বছর প্রচুর পরিমাণে আলু উৎপাদন হচ্ছে এবং মানুষজন এটাও মনে করতেছে যে এই বছরও ডিমান্ডের থেকে বেশি আলু উৎপাদন হবে। যদি এটা হয় তাহলে আলুর দাম এবারও কমে যাবে। তো যখন পুরা বছর ধরে হিমাগারে অথবা কোল্ড স্টোরেজগুলোতে আলু দিয়ে জায়গা ভরা থাকে, তখন আপনি ওই জায়গায় অন্যান্য শাকসবজি কিভাবে রাখবেন? এই যে অন্যান্য শাকসবজি যখন আমরা রাখতে পারতেছি না, তখন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এবং নষ্ট হওয়ার ফলে ডিমান্ড কিন্তু 12 মাসই থাকে। আজকে টমেটো হোক, পেঁয়াজ হোক, মরিচ হোক, আদা হোক, রসুন হোক, এগুলো তো 12 মাস ধরে আপনার বাসা বাড়িতে লাগবে। তাহলে যখন এক্সপোর্ট মানে এই উৎপাদন অত বেশি হচ্ছে না, বা উৎপাদন হইলেও আমরা এটা সংরক্ষণ করতে পারছি না, কোল্ড স্টোরেজ করতে পারছি না, তখন কি হয়, একসময় গিয়ে আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। 2 নম্বর কারণ হচ্ছে ট্রান্সপোর্টেশন অথবা শিপিং কস্ট। বাংলাদেশ থেকে মেইনলি শাকসবজি কোন দেশে এক্সপোর্ট হয়? মিডল ইস্টে যায় অথবা গালফ রিজনগুলোতে যায়, কাতার, সৌদি, দুবাই। তারপর মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, নেপাল যায় এবং কিছু অংশ ইউএসএ, ইউকে, ইউরোপের মতো দেশগুলোতে যায়, কিন্তু সেটা খুবই কম। শাকসবজির ক্ষেত্রে সেটা খুবই কম। এখন বাংলাদেশ থেকে কাতার অথবা মিডল ইস্টের কোনো দেশে একটা পণ্য পাঠাইতে, সেটা জাহাজে হোক সেটা এয়ারে হোক, যে খরচটা পড়ে ইন্ডিয়ায় কিন্তু তার থেকে আরো অনেক কম পড়ে, পাকিস্তানে আরো কম পড়ে। তাহলে এখন বিশ্ববাজারে ধরেন কাতারে একজন একটা ব্যবসায়িক বসে আছে, সে হিসাব করলো যে সে বাংলাদেশ থেকে যদি শাকসবজি নেয় তাহলে তার কস্টিং পড়ছে 10 টাকা। কিন্তু সেম শাকসবজি সে যদি ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা চায়না থেকে নেয় তাহলে তার খরচ পড়ে 6 টাকা। তাহলে আপনার কি মনে হয় সে কোন দেশ থেকে নেবে? 3 নম্বর কারণ হচ্ছে ইনসেকটিসাইডস অথবা রাসায়নিক সার। বাংলাদেশে যে শাকসবজিগুলো উৎপাদন করা হয় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফরমালিন, ইনসেকটিসাইডস, পেস্টিসাইডস এগুলো ব্যবহার করা হয়। এবং এই জিনিসগুলো পৃথিবীর অনেক দেশে অ্যালাউ করে না। যেমন বাংলাদেশের শাকসবজি দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল এই দেশগুলোতে অ্যালাউ করে, কারণ এখানকার নিয়ম কানুন একটু কম কঠোর। কিন্তু সেম জিনিসটাই যদি আপনি ইউরোপে এক্সপোর্ট করতে যান, ইউএসএ এক্সপোর্ট করতে যান, পোল্যান্ডে এক্সপোর্ট করতে যান বা অন্যান্য কোনো দেশে এক্সপোর্ট করতে যান, তাদের যে নিয়ম থাকে ওই অনুযায়ী ইনসেকটিসাইড, পেস্টিসাইড, রাসায়নিক সার এগুলো যদি পাওয়া যায়, এগুলো যদি শাকসবজির মধ্যে পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার পুরো কন্টেইনার পোর্টেই ডিস্ট্রয় করে দেওয়া হয়। এটা পোর্ট থেকে ওই দেশের ভিতরে যেতেই দেওয়া হয় না। 4 নম্বর কারণ হচ্ছে সাবসিডি। বাংলাদেশ সরকার প্রতিটা রপ্তানিকারককে রপ্তানির উপরে একটা ইনসেন্টিভ দেয় অথবা একটা বেনিফিট দেয়। যেমন আপনি যদি আলু এক্সপোর্ট করেন, সরকার আপনাকে 5% থেকে 10% একটা ইনসেন্টিভ দিবে। আপনি যদি জুট এক্সপোর্ট করেন, আপনি যদি আরএমজি এক্সপোর্ট করেন, আপনি যে প্রোডাক্টই এক্সপোর্ট করেন না কেন বিদেশে, সরকার আপনাকে আলাদা করে একটা লাভ দেয় যাতে আপনি আরো বেশি করে এক্সপোর্ট করেন। যারা এক্সপোর্ট বিজনেসে নতুন অথবা যারা এক্সপোর্ট বিজনেস করতে চায়, তাদের মনোবল বেশি আসে এবং তারা আরো মোটিভেটেড হয়ে বেশি করে এক্সপোর্ট করে। কিন্তু দিন দিন এই সাবসিডির অ্যামাউন্টটা কমে আসতেছে। একসময় আলু এক্সপোর্ট করলে সাবসিডি দেওয়া হতো 20%, তারপর সেটা হয়ে গেল 15% এবং এখন 5 থেকে 10% দেওয়া হয়। জুটের উপর যে এক্সপোর্ট ইনসেন্টিভ ছিল এটাও কমে আসতেছে। এখন এইভাবে যদি সরকারের ইনসেন্টিভ কমে আসে, তাহলে নতুন যে রপ্তানিকারকগুলো আছে অথবা যারা অলরেডি রপ্তানি করতেছে, তারা কিন্তু এই বিজনেসে ঢোকার কথা চিন্তা করবে না। যেমন যারা নেপালে আলু এক্সপোর্ট করে, আলু তো পচনশীল,
আজকে বাজার হাই, কালকে বাজার লো, আজকে বাজারে ভালো লাভ মানে প্রফিট হচ্ছে, কালকে লস হচ্ছে, তারপরেও বিজনেস কন্টিনিউ করার জন্য কাস্টমার যেন অন্য কোথাও না চলে যায়, এই জন্য কিন্তু বিজনেসে মানে প্রোডাক্ট দিতেই থাকতে হয়। তাহলে এখন যারা নেপালে আলু পাঠাচ্ছে, তারা দেখলো যে ভাই ঠিক আছে 2 মাস ধরে আলু এক্সপোর্ট করতেছি, প্রফিট হচ্ছে, তার সাথে সরকারি ইনসেন্টিভ পাচ্ছি, হঠাৎ করে নেপালে আলুর দাম কমে গেল। এখন রপ্তানিকারক যদি নেপালে আলু না পাঠায় অথবা তার কাস্টমারকে আলু না দেয়, তাহলে কাস্টমার চিন্তা করবে যে এই সাপ্লায়ার তো কনসিস্টেন্ট না, সবসময় প্রোডাক্ট দিতে পারে না। তাহলে তখন সে এমন একটা মানে কাস্টমার বা সাপ্লায়ার খুঁজবে যে তাকে সবসময় প্রোডাক্ট দিতে পারবে। তো এইরকম ক্ষেত্রে বাংলাদেশে যে রপ্তানিকারকগুলো থাকে তখন তারা চিন্তা করে যে আচ্ছা আমি তো 2 মাস যা ব্যবসা করার করলাম, এখন মার্কেট একটু ডাউন, আমি প্রোডাক্টটা পাঠাই, আমার তো লস হচ্ছে না, কারণ সরকার আমাকে একটা ইনসেন্টিভ দিচ্ছে। যার কারণে সে আরো মোটিভেটেড হয় যে না ঠিক আছে আমি বিজনেসটা কন্টিনিউ করি। কিন্তু এই ইনসেন্টিভের অ্যামাউন্ট যদি কমে আসে, তখন রপ্তানিকারক দেখবে যে আমি যদি নেপালে আলু এক্সপোর্ট করি আমার তো প্রফিট হচ্ছেই না, বরং এই যে বাংলাদেশে অ্যাডিশনাল খরচ আছে, সরকারের কাছ থেকে খুব একটা ইনসেন্টিভও পাচ্ছি না, তার মানে আমার অনেক বড় রকমের লস হয়ে যাচ্ছে। তো এর থেকে ভালো আমি রপ্তানি করবো না অথবা রপ্তানি বিজনেস থেকে সরে আসবো। তো সরকার যদি এইভাবেই সাবসিডি অথবা ইনসেন্টিভ কমায় দেয়, তাহলে কিন্তু রপ্তানিকারকরা রপ্তানি করে অত প্রফিট পাবে না। আর 5 নম্বর কারণ হচ্ছে এক্সপ্যাট্রিয়েট ডিমান্ড, তার মানে বিদেশে যে বাংলাদেশিগুলো থাকে তাদের কাছেই শুধুমাত্র বাংলাদেশি পণ্যের একটা চাহিদা থাকে। এই যে আমরা এতক্ষণ নেপালের কথা বললাম, মিডল ইস্টের কথা বললাম, এই দেশগুলো কিন্তু ওভারঅল পুরো মার্কেটে প্রোডাক্ট বিক্রি হয়। বরং দুবাইতেও কিছু এমন দোকান আছে যারা শুধুমাত্র বাংলাদেশি পণ্যগুলো নেয়। নর্মাল অন্যান্য ইন্ডিয়ান, পাকিস্তানি, চাইনিজ অথবা অন্য দেশে যে মানুষগুলো আছে বা ব্যবসা করে যারা, তারা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট নেয় না। কিছু কিছু স্পেসিফিক ডিপার্টমেন্টাল স্টোর থাকে যারা বাংলাদেশের পোলাওয়ের চাল, যারা বাংলাদেশের শাকসবজি, এই জিনিসগুলো নিয়ে থাকে। এবং বাংলাদেশ থেকে যারা এক্সপোর্ট করে তারাও কিন্তু অনেকাংশে ওদেরকেই এক্সপোর্ট করে। যেমন আপনি মাঝে মধ্যেই শুনবেন যে ইউকে অথবা ক্যানাডা অথবা ইউএসএ তে যে বাংলাদেশিগুলো আছে যারা ব্যবসা করতেছে ওখানে, তাদের একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে অথবা এরকম একটা ব্যবসা আছে। এবং বাংলাদেশ থেকে যে পণ্যগুলো বিদেশে যায় অথবা ইউএসএ, ইউকে, ইউরোপের মতো দেশে যায়, এখানে কিন্তু ওই দেশের সিটিজেনদের বা ওই দেশের নাগরিকদের জন্য কিন্তু পণ্যটা যায় না, বরং ওই দেশে যে বাংলাদেশিরা থাকে তাদের জন্যই প্রোডাক্টটা যায়। তো অনেকেই জিনিসটা মনে করে যে না বাংলাদেশ থেকে যখন শাকসবজি বিদেশে যাচ্ছে, সম্ভবত এই শাকসবজি বিদেশিরাও কনজিউম করতেছে। বাট না, এই শাকসবজির বড় একটা পার্সেন্টেজ বাংলাদেশিরা যারা বিদেশে থাকে তারাই কনজিউম করে। এই জন্য যখনই আপনি মানে এক্সপোর্টের ডিমান্ড নিয়ে চিন্তা করতেছেন, যদি আপনি এমনভাবে চিন্তা করেন যে আমি যদি আজকে একটা পণ্য বিদেশে রপ্তানি করি, তাহলে হয়তোবা বিদেশে যতগুলো মানুষ থাকে বা ওই দেশের নাগরিক তারাও হয়তো আমার পণ্যটা মানে কনজিউম করবে। কিন্তু ব্যাপারটা ওরকম না, এটা বেশিরভাগই বাংলাদেশি অথবা বাংলাদেশি ডিয়াসপোরা যে মানুষগুলো ওই দেশে থাকে তারাই কনজিউম করে। তাহলে যে 5টা কারণের কথা আমরা বললাম যে যেটার কারণে বাংলাদেশ খুব একটা রপ্তানি করতে পারে না অথবা রপ্তানির দিক থেকে পিছিয়ে যাচ্ছে, তার মধ্যে প্রথমে হচ্ছে কোল্ড স্টোরেজ, আমাদের পর্যাপ্ত পরিমাণ হিমাগার নাই। 2 নম্বর হচ্ছে হাই ট্রান্সপোর্টেশন কস্ট, তার মানে আমাদের এখান থেকে শিপিং কস্ট অনেক বেশি অন্যান্য দেশের তুলনামূলকভাবে। 3 নম্বর হচ্ছে সাবসিডি, যে সরকার এক্সপোর্টের উপর যে ইনসেন্টিভ দিত ওই ইনসেন্টিভটা দিন দিন কমে আসতেছে। 4 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফরমালিন এসব ব্যবহার করা হয় যেটা অনেক দেশ অ্যালাউ করে না। এবং ফাইনাল 5 নম্বর কারণ হচ্ছে যে আমরা এই যে প্রোডাক্টগুলো পাঠাই এটা বিদেশে বাংলাদেশিরাই কনজিউম করে, এমন না যে বিদেশে সব নাগরিক এটা কনজিউম করে। আমি যে এতক্ষণ ধরে এক্সপোর্টের এত নেগেটিভ কথাবার্তা বললাম, এটার কারণ কিন্তু এমন না যে আমি আপনাকে ডিমোটিভেট করতে চাচ্ছি বা আমি আপনাকে বলতেছি যে আপনি রপ্তানি করেন না, রপ্তানি করা সম্ভব না, এই ব্যবসা ভালো না, আমি কিন্তু এই কথা বলতেছি না। আমি জাস্ট আপনাকে প্রপার ইনফরমেশন দিচ্ছি যার জন্য যাতে আপনার জন্য একটা ডিসিশন নেওয়া সহজ হয়ে যায়। আপনি বাংলাদেশে এরকম অনেকগুলো গ্রুপ পাবেন, এরকম অনেকগুলো অন্টারপ্রেনার পাবেন যারা বলে হ্যাঁ এক্সপোর্ট করা খুবই সহজ, বিদেশে তো এত পরিমাণ এক্সপোর্ট হচ্ছে, এত সহজে এক্সপোর্ট হচ্ছে। কিন্তু যদি আসলেই এত পরিমাণ এক্সপোর্ট হয়, এবং আমার একটা সবচেয়ে বড় কথা যে যদি আসলেই এই মানুষগুলোর কাছে কাস্টমার থাকে, তারা তো নিজেরাই এক্সপোর্ট করতে পারে, রাইট? তাহলে যদি নিজেরাই এক্সপোর্ট করতে পারে, তাহলে নিজেরা অত মানে বড় আকারে এক্সপোর্ট করে না কেন? অথবা যদি শাকসবজি এত বেশি এক্সপোর্ট হইতো, তাহলে কি আপনি বাংলাদেশে প্রচুর পরিমাণে রপ্তানিকারক দেখতেন না? তাহলে বাংলাদেশ আমদানি নির্ভর দেশ না, রপ্তানি নির্ভর দেশ হইতো না? কিন্তু আসলে এত সহজ না। কিন্তু তাই বলে মানুষ কি এক্সপোর্ট করতেছে না, রপ্তানি কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এবং এটা কিছু কারণ বলি আমি। প্রথম হচ্ছে, আপনি যখন এক্সপোর্টের কাস্টমার খুঁজতে যাবেন, নরমাল সিস্টেম হচ্ছে আপনি ইন্টারনেট থেকে কাস্টমার বের করলেন, আপনি সিএনএফ দের কাছ থেকে কথা বলে কাস্টমার বের করলেন, আপনি ইম্পোর্ট ডেটা, এক্সপোর্ট ডেটা, এরকম অনেকগুলো সাইট আছে যারা হয়তো আপনার কাছে একটা প্রিমিয়াম চার্জ করবে, $1000-1500 নিবে, সাবস্ক্রিপশন নিবে, কিন্তু এরপরে তারা আপনাকে কিছু ইনফরমেশন দিবে। সো আপনি বেসিক চ্যানেল, যেটা সবাই কাজ করে থাকে যে চ্যানেলে, যে নর্মালি ইন্টারনেটে খুঁজে মানুষকে রিচ আউট করা, আপনি এই সিস্টেমে কাজ করতে পারেন। কিন্তু এই সিস্টেমে আজকের সময় আমি বলবো আপনি যদি 1000টা মেইল করেন, 1000টা হোয়াটসঅ্যাপ করেন, হয়তো বা 2 থেকে 3টা আপনার কপালে লাগবে। কপালে লাগবে বলতে তারা আপনাকে রিপ্লাই দিবে। আপনি হাই দিবেন, আপনি আপনার প্রোডাক্টের প্রাইসের দাম বলবেন, সবকিছু বলবেন, তারা শুনবে, একটা রিপ্লাই দিবে। বাট তার মানে এই না যে আপনি কাজ পেয়ে যাবেন অথবা ওয়ার্ক অর্ডার পেয়ে যাবেন। বরং এখন অন্য 2টা সিস্টেমে কাজ হয়। প্রথম সিস্টেম হচ্ছে
এক্সপোর্টারও বাংলাদেশি, ইম্পোর্টারও বাংলাদেশি। তার মানে ধরেন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে একটা পণ্য এক্সপোর্ট করতে চান, রাইট? এখন আপনি সৌদি আরবে ডিরেক্টলি কোনো ইম্পোর্টার না খুঁজে ওইখানে আপনার যদি কোনো বন্ধু-বান্ধব অথবা পরিচিত মানুষজন থাকে, আত্মীয়স্বজন থাকে যার উপরে আপনি বিশ্বাস করতে পারবেন, আপনি তাদের কাছে প্রোডাক্টটা পাঠাবেন। তারা লোকাল মার্কেটে এই জিনিসটা সেল করবে, করে তারা হয়তো একটা কমিশন রাখলো ৳২, ৳৩ কেজি, এটা আপনারা ডিসাইড করে নিবেন। করার পরে বাকি যে প্রফিট এবং লস এই পুরাটাই আপনার। এটার একটা এক্সাম্পল দেই। গত বছর বাংলাদেশ কিন্তু প্রচুর পরিমাণে আলু নেপালে এক্সপোর্ট করে, তাই না? এই জিনিসটা আমরা সবাই জানি। এটা নিয়ে অনেক নিউজ আর্টিকেলস আসছে। অনেকে রপ্তানি নিয়ে মানে বাংলাদেশ যে এত বেশি রপ্তানি করছে এটা নিয়ে অনেকে লেখালেখি করে। কিন্তু এটা কি আসলে নরমাল সিস্টেমে রপ্তানি হয়? তার মানে আমি অ্যাজ অ্যান এক্সপোর্টার এবং নেপালে একজন ইম্পোর্টার আমরা একটা ডিল করলাম। তার আমার দাম পছন্দ হইলো, আমার প্রোডাক্টের কোয়ালিটি পছন্দ হইলো, সে আমাকে ওয়ার্ক অর্ডার দিল, সে আমাকে এলসি দিল এবং আমি বাংলাদেশ থেকে মালটা নেপালে পাঠায় দিলাম। ব্যাপারটা কিন্তু এরকম না। এরকম ভাবেও হয়। কিন্তু বড় একটা পার্সেন্টেজ আড়তে যায়। কিভাবে যায়? ধরেন আমি আজকে নেপালে গেলাম। যে ওখানে যে আলু বিক্রেতা আছে বা আলু ইম্পোর্ট করে বা যার ইম্পোর্ট লাইসেন্স আছে তার সাথে আমি কথা বললাম যে, "ভাই আপনার নেপালে এখন আলুর রেট কি যাচ্ছে?" সে আমাকে বলল, "আমার এই রেট যাচ্ছে।" আমি দেখলাম যে বাংলাদেশ থেকে যদি আমি সব খরচ নিয়ে বাংলাদেশে সিএনএফ এর খরচ, ব্যাংকের খরচ, ট্রান্সপোর্টেশন এর খরচ, বর্ডার থেকে নেপালে ওই ইম্পোর্টারের দোকান পর্যন্ত যে ট্রান্সপোর্টেশন খরচ আছে সবকিছু মিলায় আমি দেখলাম আমার প্রফিট হচ্ছে। তখন আমি ইম্পোর্টারকে বলি যে, "ভাই আপনি একটা কাজ করেন, লাভ হোক, লস হোক সবকিছু আমার। আমি আপনাকে ৳২ কেজি প্রতি দিব। আমার বিশ্বাস যে মার্কেটে যেই দাম চলতেছে আপনি ওই দাম অনুযায়ী প্রোডাক্টটা বিক্রি করে বাকিটা আমাকে বুঝাই দিবেন।" এবং এইভাবে কিন্তু বড় একটা অ্যামাউন্টের কাজ প্রতি বছরই হয়ে আসতেছে। যে জিনিসটা অত ভালো করে ডিসক্লোজ করা হয় না। কেউই নিজের বিজনেসে কম্পিটিশন বাড়াতে যাবে না। কেউ নিজের বিজনেসে আসলে ইনস অ্যান্ড আউটস ইনফরমেশন এগুলো বলতে যাবে না। কিন্তু যেহেতু আমি এটা নিয়ে অনেক রিসার্চ করি, আমি নিজেও নেপাল যাই, নেপাল যেয়ে মানুষের সাথে কথা বলি, বলার পরেও কিন্তু ইনফরমেশন আমি বের করতে পারি। এখন আপনার মনে হইতে পারে যে ভাবেন নেপালে বাজার চলতেছে ৳১০, কিন্তু ইম্পোর্টার আপনাকে বলল যে ভাই বাজার চলতেছে ৳৬ এবং ইচ্ছা করে আপনার লস করায় দিল। হ্যাঁ, এরকম হইতেই পারে। এটা বলা একদমই ভুল হবে যে না এটা কখনোই হবে না। তো এইরকম সিচুয়েশনে যে কাজটা হয় যে ওই দেশে মানুষ নিজেদের একজন পরিচিত মানুষ অথবা ব্যবসায়িক অথবা ভাবেন ইন্টারনেটেও আপনি অনেকগুলো বিজনেস অফিসের নাম্বার পেয়ে যাবেন, আলু বিক্রেতার নাম্বার পেয়ে যাবেন, হোলসেলের নাম্বার পেয়ে যাবেন। তাদেরকেও যদি ফোন দিয়ে একটু মার্কেটের রেটটা জিজ্ঞেস করেন, সে হয়তোবা ৳২, ৳৩ কম বেশি বলতে পারে। বাট ৳১০, ৳১৫ তো কম বেশি কেউ বলবে না। সো যদি রেট চলে ৳৪২, আপনাকে হয়তোবা সেই ইনফরমেশন দিল ভাই ৳৪০ বিক্রি হচ্ছে। তখন আপনার মাল যে ইম্পোর্টার নিল, আপনি তার সাথে ক্রস চেক করতে পারবেন। যেমন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আদা আসে। এটা কিন্তু আমরা সবাই জানি যে সিজনে ইন্ডিয়ার কেরালার আদা এবং আসামের আদা এটা বাংলাদেশে প্রচুর ডিমান্ড থাকে এবং প্রচুর পরিমাণের ইম্পোর্ট হয়। বেশিরভাগ মানুষ মনে করে যে এই ইম্পোর্টটা নরমাল ইম্পোর্টের সিস্টেমেই হয়। যে বাংলাদেশে বসে একজন ইম্পোর্টার এলসি দিল, ইন্ডিয়ায় বসে একজন এক্সপোর্টার এলসি পেয়ে প্রোডাক্টটা বাংলাদেশে পাঠায় দিল এবং এরপর লাভ লস যেটাই হোক সব বাংলাদেশি ইম্পোর্টারের। কিন্তু না, ইন্ডিয়ান এক্সপোর্টার যখন বাংলাদেশে মাল পাঠায় সে এখানে বাংলাদেশি ব্যবসায়িকের সাথে কিন্তু কথা বলে নেয় যে ভাই আপনার বাজারের রেট যেটাই যাক আপনি ৳২ কমিশন রাখবেন। তার মানে যদি আমি ২০ টন মাল পাঠাই আপনার ৳৪০,০০০ লাভ থাকবে। বাকি লাভ লস সবকিছু আমার। এবং ইন্ডিয়ান এক্সপোর্টার যেহেতু অনেকদিন ধরে এই কাজটা করে আসতেছে, সে এখানে অনেকগুলো মানুষকে জানে। বাংলাদেশের ঢাকার বাজারে তার পরিচিত কেউ না কেউ আছে। চিটাগংয়ে তার পরিচিত আছে, বগুড়ায় তার পরিচিত আছে। তো যার কারণে সে যখন ইম্পোর্টার অথবা বাংলাদেশে যাকে মালটা পাঠাচ্ছে বিক্রি করার জন্য, সে যে পুরাপুরি তার কথার দামেই বা তার কথা শুনে হিসাব করে নেয় যে না ঠিক আছে আমাকে বলল যে এখন বাজারে দাম কম চলতেছে, তাহলে হয়তো আসলেই কম। না, সেটাকে ক্রস চেক করে। সে নিজের পরিচিত মানুষদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আসলে বাংলাদেশে পেঁয়াজের বাজার কত যাচ্ছে? এবং এটার কারণে যাদের সাথে সে মানে আসলে সত্যি কথা বলতে ইম্পোর্টার এবং এক্সপোর্টার যখন এরকম একটা ডিলে যায়, তখন একটা বিশ্বাসের জায়গা থাকে। এক্সপোর্টারও বিশ্বাস করে ইম্পোর্টারকে মাল দেয়। যে ইম্পোর্টার বিশ্বাসঘাতকতা করবে না এবং ইম্পোর্টারও বিশ্বাসের উপরেই কিন্তু মালটা নেয় যে না আমি তো একটা কমিশন পাচ্ছি, এটা আমার একটা ফিক্সড বিজনেস হয়ে গেল। আমার লাভের টেনশন নাই, আমার লসের টেনশন নাই। মাস গেলে সে যত কোয়ান্টিটি আমাকে বাংলাদেশে এক্সপোর্ট করুক, আমি কিন্তু এখান থেকে একটা প্রফিট বের করতে পারবো। এজন্য যদি আমি এক্সপোর্টারকে ভালো একটা প্রফিট করে দিতে পারি অথবা সঠিক ইনফরমেশন বাজারে দেই, তখন এক্সপোর্টার আমার উপরে ভরসা পাবে এবং সে কিন্তু বিজনেসটা কন্টিনিউ করবে। নেপালের ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই হয় যে পরিচিত যে মানুষগুলো থাকে, আপনি যাদের উপরে ভরসা করতে পারবেন, আপনি তাদেরকে প্রোডাক্টটা পাঠাবেন এবং তারা জিনিসটা বিক্রি করে আপনাকে আপনার লাভ অথবা লস বুঝায় দিবে। এখন আপনিও যদি নেপালে আলু এক্সপোর্ট করতে চান, তাহলে সবার আগে আপনার নেপালে যেয়ে কয়েকটা দোকানদারের সাথে কথা বলে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। যাতে আপনি বাংলাদেশে বসেও তাদের সাথে কথা বলে, ফোনে কথা বলে আপনি ইনফরমেশন বের করতে পারেন। এবং তারপর আপনি যদি ওখানে কোনো ইম্পোর্টার পান, তার সাথে ডিলে গেলেন যে ভাই আপনি আমার কাছ থেকে ৳১, ৳২ কেজি দরে কমিশন নিয়েন। আমি যে প্রোডাক্টটা পাঠাবো এটা আপনি নিজের মার্কেটে বিক্রি করে ৭ থেকে ১০ দিনের মধ্যে আমার টাকাটা ক্যাশ করে আমাকে আবার পাঠায় দিয়েন। এবং এই টাকাটা কিভাবে পাঠানো হয় যে যখন আপনাকে এলসি দেওয়া হবে তখন এলসির ভ্যালুটা কম হবে। তার মানে নেপালে যে ইম্পোর্টার আছে তার সাথে যদি আপনার কথা হয় যে কেজি প্রতি ৳২০ দাম, সে আপনাকে মালের দাম পাঠাবে ৳১০ কেজি করে এলসির উপরে।
এবং বাকি যে 10 টাকা থাকবে এটা প্রফিট হলো নাকি লস হইলো ওইটার উপর হিসাব করে নেক্সট ডে যখন আপনি আবার এলসি করবেন সে অ্যাডজাস্ট করে দিবে। প্রথমত এটা দুই ভাগে হয়। এক নম্বর হচ্ছে যদি আন্ডারে টাকা আসে, তার মানে আন্ডার দ্য টেবল ইল্লিগালি টাকা আসে, হুন্ডি হোক, অন্যান্য সিস্টেম হোক, বা বাংলাদেশে নেপালের ওই ইম্পোর্টারের বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন আছে সে টাকা দিয়ে দিল, অথবা পরের এলসিতে টাকা বাড়ায়নি অথবা টাকা কমায়নি, জিনিসটা অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এটা গেল 1 নম্বর সিস্টেম। আর 2 নম্বর সিস্টেম হচ্ছে যে আপনি নিজে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতেছেন নিজের লাইসেন্সে, বিদেশে যে ওইখানে আপনি ওই দেশের নিয়ম কানুন ফলো করে একটা কোম্পানি ওপেন করবেন, এবং সেম প্রসেস যেখানে হয়তো আপনি অন্য মানুষকে ভরসা করতে পারতেছেন না, বা ওই দেশে কোনো ইম্পোর্টার বা কোনো আত্মীয় স্বজন আপনার নাই, বা আপনি যারা আছে তাদের উপর আপনি ভরসা করতে পারতেছেন না, এই জন্য আপনি নিজেই ওখানে বিজনেস করতেছেন। যেহেতু আপনি বাংলাদেশের, আপনার বাংলাদেশে তো আত্মীয় স্বজন আছে, পরিচিত মানুষজন আছে, বাংলাদেশে আপনি সব খরচের একটা হিসাব জানেন, কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। সো যদি আপনি বিদেশে যে এরকম একটা লাইসেন্স করে ওখানে একটা ইম্পোর্ট লাইসেন্স নিয়ে বাংলাদেশ থেকে নিজে এক্সপোর্ট করেন এবং ওইখানে ইম্পোর্ট করার পরে আপনি নিজে বিক্রি করেন, এটা কিন্তু আপনার মার্কেটের জন্য রেডি হয়ে যাবে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে আপনি মানুষকে দিয়ে জিনিসটা বিক্রি করেন অথবা নিজে যে বিক্রি করেন, প্রথমে এই কাজটা করতে যাবেন না। আগে ওই দেশে যে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস ওই মার্কেটগুলো বুঝার চেষ্টা করেন। যেমন দুবাইয়ের মার্কেটে আমি আজকে থেকে যদি 5 বছর 7 বছরের আগের কথা চিন্তা করি, ওখানে অনেক অনেস্ট মানে বিজনেসম্যান ছিল। তার মানে আপনি যদি চোখ বন্ধ করে বাংলাদেশ থেকে দুবাইতে মাল পাঠাও দিতেন, যার কাছে আপনি পাঠাবেন সে, আপনি এইটুকু বিশ্বাস রাখতে পারতেন যে সে আপনার প্রোডাক্টটা বিক্রি করে লাভ এবং লস সঠিকভাবে আপনাকে বুঝাই দিবে। কিন্তু রিসেন্টলি এখন ইন্ডিয়া, পাকিস্তান, চায়না সব জায়গা থেকে এত বেশি মানুষজন মানে দুবাইতে যে বিজনেস করছে, যে আসলে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। এবং দুবাই তো একটা প্রিমিয়াম মার্কেট, একটা বড় মার্কেট, চারিদিকে পৃথিবীর চারিদিক থেকে কিন্তু মানুষজন ওখানে বিজনেস করতে চায়। বাংলাদেশিরা করতে চায়, ইন্ডিয়ানরা করতে চায়, পাকিস্তানিরা করতে চায়, চাইনারা তো অলরেডি প্রচুর পরিমাণে পণ্য কিন্তু দুবাইতে এবং সত্যি কথা বলতে মিডল ইস্ট এবং এই গালফ রিজনেই এক্সপোর্ট করে থাকে। তো যদি আপনি কোনোভাবে এরকম একটা বিজনেস মডেলের মাধ্যমে কাজ করতে চান, তাহলে সবার আগে ওই দেশে যে 2 মাস থেকে ইনফরমেশন কালেক্ট করেন, মানুষজনের সাথে সম্পর্ক তৈরি করেন। আগে বুঝেন যে কোন মানুষ আপনার টাকা মারবে না বা কোন মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন। কারণ আমরা কিন্তু বিজনেসের শুরুতে একটা বিষয় ধরেই নেই যে সবকিছু খুবই স্বচ্ছভাবে যাবে। আমি সৎ থাকবো, অন্য মানুষও সততা দেখাবে। আমি ট্রান্সপারেন্ট কথা বলবো, অন্য মানুষও আমার সাথে স্ট্রেট ফরওয়ার্ড ডিল করবে। আমি কোনো ভুলটুকি করবো না, অন্য মানুষও আমার সাথে কোনো খারাপ কিছু করবে না। আমি কারো ক্ষতি করবো না, আমারও কোনো ক্ষতি হবে না। কিন্তু অ্যাকচুয়াল সিনারিও কিন্তু অনেক আলাদা। যতক্ষণ পর্যন্ত আপনার টাকা লস না যাচ্ছে, আপনি কিন্তু খুব একটা এগুলো নিয়ে চিন্তা করেন না। এই জন্য সবসময় মাথার মধ্যে একটা পেসিমিস্টিক আইডিয়া অথবা একটা নেগেটিভ জিনিস নিয়ে আগাবেন যে আপনার কি কি প্রবলেম হইতে পারে। আপনি যখনই কোনো বিজনেস শুরু করছেন বা এরকম ভাবে বাইরের দেশে এক্সপোর্ট করতে যাচ্ছেন, ওই দেশে যাওয়ার পর আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি একটা লিস্ট তৈরি করতাম যে থিংস দ্যাট ক্যান গো রং, যে যেই জিনিসগুলো একদমই হয়তো বা ডিলে হইতে পারে, শিপমেন্ট ডিলে হইতে পারে, কাস্টমার লাস্টে গিয়ে বলতে পারে মাল নিব না, দরদাম করে লস হয়ে যেতে পারে, অনেক রকমের প্রবলেম হইতে পারে। আমি সবগুলো প্রবলেম জট ডাউন করে আগে একটা অল্টারনেটিভ সলিউশন বের করবো, যে ইন কেস যদি এই প্রবলেমগুলো হয় তাহলে আমি একটা সলিউশন কিভাবে করবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেকগুলো ইনফরমেশন দিয়ে ফেললাম। আশা করি আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবং তার সাথে আমি রিসেন্টলি নিজেও একটু চিন্তা করতেছি যে যদি এই বছর নেপালে আলু এক্সপোর্ট হয়, তাহলে এই যে কিছুদিন ধরে আমরা যে শেয়ার্ড ইম্পোর্টের কাজ করতেছি, যে কয়েকজন মিলে একটা পণ্য আমরা ইম্পোর্ট করি, এইভাবেই যদি কয়েকজন মিলে একটা পণ্য এক্সপোর্ট করা যায়, যে হয়তো নেপালে একজন থাকলো, বাংলাদেশে 2জন থাকলো, এই 3জনের বা 4জনের মধ্যে মানুষগুলো রোটেট করতে থাকলো, যে একজন নেপালে থাকছে, একজন বাংলাদেশে থাকছে, একজন সৌদি থাকছে, সবাই মিলে যদি একটা বিজনেস করা যায়। এখানে বিশ্বাসের একটা বড় ব্যাপার থাকে, সবার সাথে এই কাজটা করা সম্ভবও না, বাট যাই হোক চেষ্টা করে দেখবো। তাহলে সামনের সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকেন।